নীলাঞ্জনার স্বাদের অনুষ্ঠানে কোনোরকম কোনো খামতি রাখলো না রাইয়ের গোটা পরিবার মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনার পাওনাটা নীলাঞ্জনাকে যখন রাইয়ের মা বুঝিয়ে দেয় এবং বলতে থাকে যে দেখ নীলু, তোর বিয়ের সময় সেরকম কোনো কিছু দিয়েই তো তোকে সাহায্য করতে পারিনি এবং তার পাশাপাশি তোকে কোনো উপহারও দিতে পারিনি, অথচ সেটার মধ্যে তোর সম্পূর্ণরূপে অধিকার ছিল, কিন্তু তার সত্ত্বেও তোর বিয়ের খবরটাই তো আমরা কেউ জানতে পারিনি, তাই হয়তো বা তোকে কোনো কিছু সেরকম করে দেওয়াও হয়নি, তোকে স্পেশাল ফিল করাতেও পারিনি, তাই এবার সব আক্ষেপ আমি একবারে মিটিয়ে নিচ্ছি। অন্যদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা, তুমি এরকম করে কাঁদছো কেন বলো তো? যে আসছে সে আসার পরও তো আমরা অনেক সেলিব্রেশন করতে পারবো, তাই না? তাহলে এত আক্ষেপ রেখো না মা। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা যখন নীলাঞ্জনাকে পায়েস খেয়ে দেবো বলতে থাকে যে তোর পছন্দের পায়েস রান্না করেছি, আমি খুব ভালো করে জানি যে তুই এটা খুব তৃপ্তি করে খাবি। ঠিক সেই সময় একের পর এক সকলে মিলে যখন নীলাঞ্জনাকে আশীর্বাদ করতে থাকে এবং দামি দামি উপহার দিতে থাকে, সেই সময় দাঁড়িয়ে ক্রান্ত নীলাঞ্জনাকে আশীর্বাদ করার সময় বলতে থাকে যে দেখো, আমার তো সেরকম সামর্থ্য নেই তোমাকে সেরকম দামি দামি গিফট দেওয়ার, কিন্তু তার সত্ত্বেও তোমাকে এতটুকু বলতে পারি যে আমি মন থেকে তোমাকে ভালোবাসি এবং আমি কোনোদিনও তোমাকে ছেড়ে কোথাও যাব না, এবং আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি এতটুকু তোমাকে দিলাম। ঠিক সেই সময়ই নীলু বলতে থাকে যে এতটুকুই আমার জন্য সবথেকে বেশি দামি, কারণ আমাকে সকলে মিলে যা কিছু দিয়েছে সেটা যতই টাকার অঙ্কে বেশি হোক না কেন, কিন্তু তোমার ভালোবাসাটা আমার কাছে কয়েক গুণ দামি। ঠিক সেই সময় রাইকে যখন নীলাঞ্জনা সামনে পেয়ে বলতে থাকে, জানিস তো দিদিভাই, আজকে হয়তো বা এই স্বাদের অনুষ্ঠানটা আমার হয়তো বা কোনো মতেই হতো না, আমার হয়তো বা জেলেই খেতে হতো স্বাদ, যদি সকলে মিলে আমার জন্য এত আয়োজন করতো, কিন্তু তা সত্ত্বেও আমার এতটুকু সৌভাগ্য হয়েছে শুধুমাত্র স্রোতের জন্য এবং তোদের জন্য। তোরা সকলে মিলে আমার পাশে ছিলিস বিধায় তোদের সকলকে কী করেছে আমি ধন্যবাদ দেবো সেটা আমার জানা নেই। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দেখুন, আপনার তো এত কথা বলার কোনো প্রয়োজনই, যা হয়ে গিয়েছে হয়ে গেছে, কিন্তু আপনি যখন একবার নিজের ভুলটা বুঝতে পেরেছেন সেটাই আপনার জন্য অনেক। অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই যখন নীলাঞ্জনাকে নিয়ে সকলে মিলে নাচানাচি করতে নেয়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার হঠাৎ করেই প্রসব বেদনা শুরু হয়ে যায় এবং নীলাঞ্জনা চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে যে মা, আমি আর কোনো মতে পারছি না এই যন্ত্রণাটা সহ্য করতে। ঠিক সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে সকলে মিলে যখন নীলাঞ্জনাকে নিয়ে হসপিটালে ছুটে এবং ক্রান্ত নীলাঞ্জনাকে কোলে তুলে নিয়ে হসপিটালে যাওয়া মাত্রই বলতে থাকে যে ডক্টর, এখানে ভালো ডক্টর কে আছে, যত শীঘ্রই সম্ভব আপনারা প্লিজ আমার স্ত্রী ডেলিভারি করার ব্যবস্থা করুন, কারণ ওর প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে যখন নীলাঞ্জনার গোটা পরিবার নীলাঞ্জনাকে উদ্বিগ্ন হয়ে ওঠে এবং বলতে থাকে যে আচ্ছা, ওর এত তাড়াতাড়ি তো লেবার পেন হওয়ার কথা না, কারণ ওর তো অনেকটা সময় আছে ডেলিভারির এখনও পর্যন্ত, কিন্তু এখন যদি বাচ্চাটা প্রসব করা হয় তাহলে তো সেটা প্রিমিচিওর বেবি হবে, এবং ওকে যদি আলাদা মায়ের কাছ থেকে নিয়ে রেখে দেয় তাহলে কি হবে? একবার ভেবে দেখেছো? তুমি একটু বুঝে শুনে তবেই সিদ্ধান্ত নাও ক্রান্ত। ঠিক সেই মুহূর্তে যখন ডক্টর বলতে থাকে যে দেখুন, এখন আর এই মুহূর্তে কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না, আপনাদের হয় বাচ্চাকে বাঁচাতে হবে, নয়তো বা মাকে যে কোনো একজনই বাঁচবে, কারণ ওনার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল হয়ে গেছে এবং তার উপরে ওনার বেবির ওয়েট অনেকটাই কম, এবং এই মুহূর্তে আমার কোনো মতেই মনে হয় না যে ওনার বেবিটাকে আমরা বাঁচাতে পারবো বলে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।